গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে মনে হচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধে শেষ মরিয়া লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ইরান আমেরিকা উভয়ই। আমেরিকা প্রথমবারের মতো সরাসরি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের সব রকম সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তার সেই দাবি মেনে নিলে কোনো ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী এবং একেবারেই কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াই ইরান গত 48 ঘণ্টায় একটি F-15, একটি A-10, দুটি হেলিকপ্টার এবং একটি F-16 বিমান ভূপাতিত করেছে। এই নিয়ে চলমান যুদ্ধে ধ্বংস হওয়া মার্কিন সামরিক উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7-এ। ইরানে ভূপাতিত বিমানের 2 জন ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও অন্যজন এখনও নিখোঁজ। ইরান জনগণকে আহ্বান জানিয়েছে ওই পাইলটকে পাকড়াও করতে, এজন্য পুরস্কারও ঘোষণা করেছে। একজন যুদ্ধবন্দী হাতে পাওয়া ইরানের জন্য হবে এক বড় হাতিয়ার। 1979 সালে ইরান একজন মার্কিনীকে জিম্মি করে কার্টারের প্রেসিডেন্সি ধ্বংস করে দিয়েছিল। ইরান যদি এই যুদ্ধবন্দীকে রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করতে পারে, তাহলে তা ট্রাম্পের মসনদ নাড়িয়ে দিতে পারে। ইতিমধ্যে মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়েছে, আরও কয়েকজন জেনারেলকেও সরিয়ে দেওয়া হয়েছে। পেন্টাগনের এসব কি তাহলে রেজিম চেঞ্জের আলামত? এদিকে পেন্টাগন যেটিকে ন্যাশনাল এয়ারবোর্ন অপারেশন সেন্টার বলে ডাকে এবং সংবাদ মাধ্যম যাকে ডুমসডে প্লেন বা কেয়ামতের বিমান বলে, সেই ইবি নাইট ওয়াচ বিমানটি ওফুট এয়ারফোর্স বেস থেকে রওনা হয়ে 3 এপ্রিল জয়েন্ট বেস এন্ডুজে অবতরণ করেছে। বাতিল করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের একাধিক প্রেস ব্রিফিং, ডাকা হয়েছে জাতীয় নিরাপত্তা বিষয়ক জরুরি বৈঠক। যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত আটলান্টিক পাড়ি দেওয়ার সবচেয়ে বড় দৃশ্যমান বিমান তৎপরতা শুরু হয়েছে। এর মধ্যেই ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে হুমকি দিয়ে বলেছেন, 48 ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী না খুলে দিলে ইরানে নরক নেমে আসবে। এখন প্রশ্ন হলো, এরপর কি ঘটতে যাচ্ছে? E-4B বোয়িংয়ের তৈরি 747 সিরিজের বিমানের পরবর্তী একটি রূপ, যা ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রতিরোধী এবং এতে 100-র বেশি যুদ্ধকালীন কর্মী থাকতে পারে। এটিকে মূলত একটি উড়ন্ত কমান্ড পোস্ট হিসেবে নকশা করা হয়েছে, যা ভূমিতে যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও কাজ করতে সক্ষম। এ ধরনের মাত্র 4টি বিমান আছে। এগুলো পর্যায়ক্রমে ডিউটি দেয় এবং একটি বিমান সবসময় প্রেসিডেন্টের কাছাকাছি থাকে। ওফুট থেকে এন্ড্রুজে এর আসাটা কারিগরিভাবে নিয়মিত ঘটনা হলেও সময়টা মোটেই স্বাভাবিক নয়। অন্যদিকে C-17 গ্লোবমাস্টার ট্রান্সপোর্ট বিমানগুলো ঢেউয়ের মতো আটলান্টিক অতিক্রম করছে, যাদের সহায়তায় রয়েছে KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার। এগুলো ইউরোপ এবং পূর্ব ভূমধ্য সাগরের ঘাঁটিগুলোতে সৈন্য, সাঁজোয়াজান এবং ভারী সরঞ্জাম নিয়ে যাচ্ছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ফ্লাইট ট্র্যাকিং নিশ্চিত করেছে ইউরোপের উপর দিয়ে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামের দ্বিতীয় একটি বহর পারস্য উপসাগরের দিকে যাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে 100-র বেশি C-17 দেখা গেলেও 3 এপ্রিলের এই তৎপরতা এখন পর্যন্ত বৃহত্তম। এই বিমান তৎপরতা F-15E ভূপাতিত হওয়ার আগে শুরু হলেও এর গতি বৃদ্ধি পেয়েছে বিমানটি হারানোর পরেই। গত শুক্র ও শনিবার যা যা ঘটেছে তার প্রেক্ষাপটে এই সামরিক মুভমেন্টের অর্থ দাঁড়ায়, একটি F-15E ভূপাতিত হয়েছে এবং এর একজন পাইলট নিখোঁজ। একটি A-10 হার্ডহগ আক্রমণের শিকার হয়ে কুয়েতে বিধ্বস্ত হয়েছে 2টি হেলিকপ্টার এবং আরও একটি F-16 বিমান। উদ্ধারকারী বেশ কিছু হেলিকপ্টার ছোট অস্ত্রের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপরন্তু ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তরের কাছে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরান যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে এবং মার্কিন দাবিগুলোকে অগ্রহণযোগ্য বলেছে। পাকিস্তানের মাধ্যমে যোগাযোগের পথও এখন বন্ধ। 48 ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। ভ্যান্সের ব্যাক চ্যানেল কোনো ফলাফল আনতে পারেনি। সোমবার সন্ধ্যায় পাওয়ার প্ল্যান্টে হামলা স্থগিত রাখার ডেডলাইন শেষ হচ্ছে, আর ডুমসডে প্লেন এখন
অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে। E-4B এর উপস্থিতি মানে এই নয় যে পারমাণবিক যুদ্ধ আসন্ন। ন্যাশনাল কমান্ড অথরিটি এমন এক সপ্তাহান্তে প্রেসিডেন্টের নাগালের মধ্যে তাদের উড়ন্ত কমান্ড পোস্ট রাখতে চায় যখন যুদ্ধের প্রতিটি সমীকরণ একযোগে বদলে গেছে। ফাইটার জেট ভূপাতিত, কূটনীতিক মৃত, ডেডলাইন কার্যকর এবং এয়ারলিফট বাড়ছে। যে বিমানটি যোগাযোগ ব্যবস্থার চূড়ান্ত বিপর্যয় থেকে বাঁচার জন্য তৈরি, সেটি এখন সেই মানুষটির সবচেয়ে কাছের ঘাঁটিতে পার্ক করা আছে, যিনি সিদ্ধান্ত নেবেন এরপর কি ঘটবে। এক সপ্তাহে 3 জন মার্কিন জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। গত 14 মাসে বরখাস্ত করা হয়েছে 26 জন অফিসারকে। কোনো ব্যাখ্যা ছাড়াই সেনাপ্রধানের স্থলাভিষিক্ত করা হয়েছে এমন এক জেনারেলকে যার প্রধান পরিচয় তিনি একসময় পারমাণবিক ব্রিফকেস বহন করতেন। কমান্ড চেইন যুদ্ধের সবচেয়ে খারাপ দিনের পরেই নয়, বরং তার আগেই পুনর্গঠিত হয়ে গেছে, আর E-4B অবতরণ করেছে তারপরে। এই ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। আপনি প্রথমে কমান্ড চেইন পরিষ্কার করবেন, তারপর সেই বিমানটি মোতায়েন করবেন যা এই চেইনকে কার্যকর করবে। কেউই এই ঘটনাগুলোকে এক সুতোয় বাঁধছে না, কারণ প্রতিটি ঘটনারই আলাদা সাধারণ ব্যাখ্যা আছে। E-4B নিয়মিত যাতায়াত করে, C-17 বিমানগুলো ফেব্রুয়ারি থেকে উঠছে, জেনারেলদের দক্ষতা বৃদ্ধির নামে বরখাস্ত করা হয়েছে। ডেডলাইন আগে 2 বার পেছানো হয়েছে, কিন্তু রুটিন থাকে না যখন প্রতিটি বিষয় গত 72 ঘন্টার মধ্যে একই বিন্দুতে মিলিত হয়। যে সময় একজন মার্কিন পাইলট নিখোঁজ, যুদ্ধবিরতি ভেস্তে গেছে, পাওয়ার প্ল্যান্টে হামলা বন্ধ রাখার নির্ধারিত সময়সীমা শেষ এবং ডুমসডে প্লেন অ্যান্ড্রুজে অবস্থান করছে। এই সপ্তাহান্তে শেয়ার বাজারের লেনদেন শেষ হচ্ছে। ডেডলাইন বাড়ানোর সময় নেই, পাইলটের উদ্ধারের খবর নেই, আর যে বিমানটি এমন এক পরিস্থিতির জন্য তৈরি যার নাম কেউ নিতে চায় না, সেটি গতকালের চেয়ে আজ মার্কিন প্রেসিডেন্টের অনেক বেশি কাছাকাছি। তাহলে কি নতুন অভাবনীয় কিছু ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে?